আমাদের সোসাইটিতে এত কাপুরুষ। আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলি, আমি অনেক বিচিত্র জিনিস জীবনে করেছি। অ্যাক্টিভিজম করেছি, ইউনিভার্সিটি টিচার ছিলাম, জার্নালিস্ট ছিলাম, এখন আবার সরকারি দায়িত্ব পালন করছি। আপনারা ডক্টর আসিফ নজরুলকে প্রতিপক্ষ না বানিয়ে বরং এই সরকারকে সাপোর্ট করুন, এই সরকারকে সহযোগিতা করুন। কারণ এই সরকার যদি ফেল করে তাহলে দেশের আরো ক্ষতি হয়ে যাবে। আমি তো আসিফ নজরুলের মতো নিম্নমানের লোকের দ্বারা এগুলো আশা করি না। যে মানুষটা নিজের প্যান্ট বদলাতে পারেনি 15 বছরে, সে দেশ পরিবর্তন করবে এটা তো আশা করা উচিত না। সে 60,000 টাকা বেতনে ঢাকা ইউনিভার্সিটির টিচার, সে 3টা প্যান্ট নিয়ে 15 বছর চালিয়েছে। তার দ্বারা একটা আমার তো ঘৃণা করে এই ধরনের লোক আমাদের সরকারে আছে। এটা খুবই দুঃখজনক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি ক্লিক করেছেন, তারা দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে বলতে পারেন আপনারা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসিফ নজরুলকে ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা। সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন প্রকাশের পর থেকেই নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে আসিফ নজরুলকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছে আসিফ নজরুল ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। সত্যিকার অর্থই কি আপনারা মনে করেন সাংবাদিক ইলিয়াস হোসেন যেটা বলেছে সেটা করছে আসিফ নজরুল? আসিফ নজরুলকে কি আপনারা মনে করেন ভারতীয় এজেন্ডা? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসের তোলা অভিযোগ নিয়ে এবারে মুখ খুলেছে আসিফ নজরুল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তা আসিফ নজরুলকে নিয়ে হওয়া সমালোচনার জবাব দিতে গিয়ে রীতিমতো কেঁদে পড়েছে আসিফ নজরুল। কাঁদো কাঁদো কণ্ঠে, কান্নাজড়িত কণ্ঠে কি বলল আসিফ নজরুল, আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। নিজেকে নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে হঠাৎ করেই কেঁদে ফেললেন আসিফ নজরুল। সাংবাদিক ইলিয়াসকে কঠিন জবাব দিয়ে কি বলল আসিফ নজরুল, আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। আপনাদের একটা কথা বলি, আমার লেখালেখির মাঝখানে প্রায় 15 বছর গ্যাপ ছিল। আমি যে 15 বছর পর লিখতে পেরেছি, এটা আমার স্ত্রীর জন্য। আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ, সবার সামনে বললাম ধন্যবাদ। আমি একটা জিনিস খেয়াল করতাম কি, আমাদের সোসাইটিতে মানুষ কাপুরুষ হতে এত কাপুরুষ হয়ে যেত, এত কাপুরুষ। কয়েকটা ঘটনা বলি, কি একটা দেশে বসবাস করতাম। আমার দুঃখ লাগে, আমি আবারও বলছি, আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে, সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে আমার বললো, আমি তোকে ফোন করবো না, তুইও করিস না। এবং তার মেয়ের বিয়েতে, যেই মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি, তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না, দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগের লিডারকে, যার সাথে কোনো রকম ফ্রেন্ডশিপ কোনোদিন ছিল না। তা আমার কাছে মনে হতো, আমাকে যদি সে বিয়েতে দাওয়াত দিত, এই জন্য কি তার চাকরিতে চলে যেত? আসলে তো যেত না। আমার এক বন্ধু এখানে আছে, নাম বলবো না, সে একবার আমার সাথে একটা ছবি দিল। ছবি দেওয়ার পর তাকে 2-1টা খারাপ কথা বলা হলো, তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস, সাথে সাথে ভয়ে ডিলিট করে দিল। সমস্যা কি? 2-1টা সমালোচনা শুনলে হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে, সো হোয়াট? আমি যদি জানি আমি সত্য পথে আছি, সমস্যা কি? আমি যদি এট দ্য এন্ড অফ দ্য ডে, আমি যখন একা থাকবো, তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই, 1 কোটি মানুষ কি বলবে তাতে কি আসে যায়? বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই? জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট। খালেদা যে একটা বৃদ্ধা মহিলা বলছে সে নাকি মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে এই ধরনের কথা বলেছে। আরো অনেক নোংরা কথা বলতো, আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো। আপনার কে কি বলবে, এটার জন্য আপনি এত কাপুরুষ হয়ে যাবেন? আমরা 15 বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি, এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল। আজকে রাশেদ একটা কথা বলেছে, আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদ আপদে আসতো, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না, একমাত্র আমি আসতাম। আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শোনেন, আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন,
আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না, একজন আসতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন প্রত্যেকের তো নাম জানি, একজন আসতো না। এবং যখন আমাদের লাস্ট ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্রলীগ, আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ছাত্র, যখন ওরা দাঁড়িয়েছে আমি ওদের সাথে দাঁড়িয়েছি, আই ওয়াজ দ্য ওনলি টিচার। শিফাত তুমি এখানে আছো? শিফাত তো ছিল সেখানে, আমি একমাত্র শিক্ষক ছিলাম। এত কষ্ট লেগেছে, আমার ডিপার্টমেন্টের ছেলেদেরকে পিটিয়েছে। ঢুকে দেখলাম টিচার্স লাউঞ্জে কয়েকজন গল্প করছে আমার টিচাররা। আমরা তোমাদের লজ্জা লাগে না? তাদের মধ্যে একজন আবার শিবির করতো, খুব বড় পজিশনে আছে এখন, এই 5ই আগস্টের পর বড় পজিশনে পেয়েছে। কেউ যেত না ভাই, সেম বললেন না, সারা বাংলাদেশে অবস্থা ছিল, কেউ যেত না। এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে আবার প্রগতিশীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না। এই যে আমার কলিগ আছে আমিনুল, জানে, উনি এখানে আসবে, মানে আমি শিবিরের পক্ষে কথা বলি, কত খারাপ। এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে, আমার জীবনযাপন সম্পর্কে জানে, তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো। তো এগুলি কথা এই জন্য বললাম যে আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিংস হতো। আজকে দেখবেন অনেকে বলবে যে উনার কেন কিছু না, ভাই হয় নাই কি, রুমের মধ্যে আগুন দিয়েছে, রুমের মধ্যে তালা দিয়েছে, গুলি করবে মারবে বলেছে, রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে, যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে। ইউএনডিপি এডিবির কনসালটেন্ট ছিলাম, সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছে। 1.5 বছর অন্য একটা প্রাইভেট চাকরি পাওয়ার আগে কি পরিমাণ আর্থিক অসুবিধায় গিয়েছে এটা আমি জানি। সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে। ছোটবেলার বন্ধু তার বোনের বিয়েতে দাওয়াত দেওয়ার সাহস পায় নাই। আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র, যেখানে সোভানি আছো, সোভানিদের ফ্রেন্ড, পৃথিবী একদিকে আমি একদিকে তার, হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি হতবাক। আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে, ফোনই ধরে না। পরে গিয়ে শুনলাম ওখানকার আওয়ামী লীগ তাকে বুঝাইছে, স্যার যদি এসে তোমার বাসা থাকে তোমার কিন্তু খবর আছে। লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। এত নিষ্ঠুর, নারকীয়। আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে। সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল, মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। সেগুলির বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি, এটা আপনার খুব অলৌকিকই মনে হয়। একটা কথা শুধু বলে শেষ করি, আমার এই বইটা মানে সাহিত্য মূল্য কি বা কি হয়েছে কিছু আমি খুব বেশি বদার থাকি না। আমি যখন প্রথম নিষিদ্ধ কয়েকজন লিখি, তার আগে আমি একটা ইমদাদুল হক মিলন ভাইয়ের বই পড়ছিলাম। উনি অনেক জনপ্রিয় লেখক ছিলেন। তো ওখানে একটা ওই নিষিদ্ধ কয়েকজন ভূমিকাতে লেখা আছে, ওখানে একটা ছাত্র সন্ত্রাসের বর্ণনা ছিল, হকি স্টিক নিয়ে মাথার মধ্যে লাল ফিতা বেঁধে। তো আমার খুবই অবাক লাগলো, তখন কি হকি স্টিক আর লাল ফিতা দিয়ে মারামারি করে নাকি? তখন আপনার কাটা রাইফেল, তারপরে আপনার অ্যাস্ট্রা, বেরোটা, এই সমস্ত পিস্তল থাকতো ছাত্রদের হাতে। আমি খুব রাগ করে লিখলাম, যেগুলি কি লিখে। এই রাগ আমার এখনো শেষ হয় নাই। এখনো আমি যখন উপন্যাস পড়ি অদ্ভুত লাগে। বলে 100 বছর আগে যে লোক মরে গেছে তার নিয়ে উপন্যাস লিখতেছে, মানে উদ্ভট সব বিষয়। একটা দেশে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, এটা কেন আমি সাহিত্যে আনতে পারবো না? কেন আমার 100 বছর পর ওয়েট করতে হবে, 50 বছর পর ওয়েট করতে হবে? একটা উপন্যাসের একটা মিনিং তো থাকবে, একটা পারপাস তো থাকবে, একটা পারপাস তো থাকবে। শুধু বিনোদন দেওয়া তো পারপাস না। আপনারা খেয়াল করে দেখেন, আমি যে উপন্যাসে লিখেছি ওই সময়কাল, ওই সময়টা, আমার মনে হয় আমাদের যে সাহিত্য চর্চা, এখানে এই জিনিসটা একটু খুব বেশি মনোযোগ দেওয়া দরকার। যে সাহিত্য একটা খুব বড় প্রোটেস্টের জায়গা হতে পারে। আমাদের কবিতা অনেক প্রোটেস্ট, কবিতার মধ্যে দিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে। সাহিত্যের মধ্যে দিয়ে প্রোটেস্টটা আমার কাছে মনে হয় কম হয়েছে। আমার পড়াশোনা কম আছে, বাট আমার কাছে মনে হয়েছে অনেস্টলি আমরা এই সাহিত্য চর্চা, গল্প, উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদটা জারি রাখতে পারি। এটা আমাদের করা উচিত। আর আন্দালি রাশদি ভাই, উনি অনেক কথা বললো করে, উনি আমার খুব প্রিয় লেখক। আমি ছোটবেলায় ইত্তেফাকে ওনার গল্প পড়তাম। আন্দালিব রাশদির নামটা খুব পছন্দ হতো, খুবই পছন্দ হতো। পরে দেখলাম আন্দালিব রাশদি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট আমলা, এবং বাংলাদেশে আমাদের যত মানুষ আছে দেখেছি তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পার্সন, মোস্ট অনেস্ট পার্সন। দেখেন আজকে উনাকে নিয়েও কত অদ্ভুত কথা শুনেছেন। উনি কোথায় থাকে জানেন? উনি বসিলায় থাকে।
উনি বাংলাদেশ সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ একজন সচিব, সবচেয়ে জ্যেষ্ঠ সচিব। আমি এটা বলতে বাধ্য হলাম আর কি। মানে ওনার মতো মানুষ হয়, কি সব কথা বলে দেখেন। তো এটা মনে হয় কি আমরা কি ওই ট্যাগের রাজনীতি থেকে বেরোয় আসছি? আমরা কি এখনো আবু বকর রয়ে গেছি না অনেকে? এখন আমরা আবু বকর না, এখনো কি আমরা ট্যাগ দেই না? আওয়ামী লীগকে যেই কারণে ঘৃণা করতাম, ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করা, সেটাকে আমরা এখনো করে চলছি না? আমার কাছে শুধু একটাই কাছে মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে খুব দুঃখ লাগে, মনে হয় কি যেই নিষ্ঠুরতা, নারকীয়তা, মিথ্যাচার, ট্যাগের রাজনীতি, অশ্লীলতা, যে বৈষম্য যেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেগুলির থেকে আমাদের অনেক বেটার হইতে হবে না? না হলে এই যে আমাদের ছাত্ররা, তরুণরা মারা গেল, এত মানুষ অঙ্গহানি হলো, তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না? আমরা যদি আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না গড়তে পারি, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমার কথা শেষ করছি। একটা কথা আপনাদের বলি, আমাকে নাজিমুদ্দিন একটা অসাধারণ কথা বলেছে যে আমি যদি লেখালেখি করতাম খুব ভালো হতো। এই লাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। পাপড়ি বলেছে আমি কবিতার প্রকৃতির অংশটা ভালো মতো লিখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমার কাছে সত্যি মনে হচ্ছে কিছু দু একটা জায়গা, সরি নিজের কথা নিজে বলছি, খুব ভালো লিখেছি। লেখার পর মনে হয় ভালো লিখেছি, তখন খুব ভালো লাগে। আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলি, আমি অনেক বিচিত্র জিনিস জীবনে করেছি। অ্যাক্টিভিজম করেছি, ইউনিভার্সিটি টিচার ছিলাম, জার্নালিস্ট ছিলাম, এখন আবার সরকারের দায়িত্ব পালন করছি। কিন্তু লেখালেখির মধ্যে যে আনন্দ, পৃথিবীতে এই আনন্দের কোনো তুলনা হয় না। আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো, আমি যখন প্রচন্ড স্যাড থাকি, আমি শুয়ে শুয়ে আমার ওয়াইফ হঠাৎ আসে বলে তুমি কি চিন্তা করতেছো, আমি মাঝে মাঝে বলতে লজ্জা লাগে, ও এত বড় লেখককে দেখে সে বড় হয়েছে ছোটবেলা থেকে। আমি এটা কিভাবে বলি, আমি আসলে একটা প্লট লিখছিলাম, একজনের কাছে আমি বলছিলাম যে এটা হয়েছে। এবং যখন আমি গল্পে ঢুকতে পারি, আমার অনেক দুঃখ চলে যায় এবং মনে হয় কি যে পৃথিবীতে এর চেয়ে আনন্দময় কিছু হতে পারে না। আমাদের মানুষের জীবন কত নশ্বর, ক্ষুদ্র, ছোট্ট একটা জীবন, কিন্তু যখন আমরা লিখি আমরা কোথায় চলে যাই, আমরা কত রকম মানুষ হই, আমরা কত রকম জীবনযাপন করি। আমি জানি না, মানে একটা লেখকের যে আনন্দ। তো নাজিমুদ্দিন যখন বলছিল লেখালেখিতে বেশি সময় দিতে পারবো কিনা, আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার ওয়াইফকে বলি যে এরকম আমার কি কোনোদিন এই জীবন আসবে, আমি কিচ্ছু করতে হবে না, আমার কিচ্ছু চিন্তা করতে হবে না, খালি ঘুমাবো আর লিখবো। তো আমরা বলছে অবশ্যই আসবে। এখন আবার শখ করে ও কফি বানানো শিখছে, বলে যে আমি কফির দোকান দিব, তুমি খালি লিখবা, কোনো অসুবিধা নেই। আপনাদের একটা কথা বলি, আমার লেখালেখির মাঝখানে প্রায় 15 বছর গ্যাপ ছিল। আমি যে 15 বছর পর লিখতে পেরেছি, এটা আমার স্ত্রীর জন্য। সরি, মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ, সবার সামনে বললাম। ধন্যবাদ। আমি তো আসিফ নজরুলের মতো নিম্নমানের লোকের দ্বারা এগুলো আশা করি না। যে মানুষটা নিজের প্যান্ট বদলাতে পারেনি 15 বছরে, সে দেশ পরিবর্তন করবে, এটা তো আশা করা উচিত না। সে 60,000 টাকা বেতনে ঢাকা ইউনিভার্সিটির টিচার, সে 3টা প্যান্ট নিয়ে 15 বছর চালিয়েছে। তার দ্বারা মানে একটা মানে আমার তো ঘৃণা করে এই ধরনের লোক আমাদের সরকারে আছে। এটা খুবই দুঃখজনক। কিছু ছাত্রদেরকে তোষামোদী করে কিছু পদবি পেয়েছে, কিন্তু জনগণের কাছে এই ধরনের লোক কোনোদিন গ্রহণযোগ্য হবে না এবং তাদের কোনো সংস্কারের কোনো দাম নেই। আসিফ নজরুল বলেছে যে সিন্ডিকেটগুলি বেশি শক্তিশালী, তারা কিছু করতে পারে না। আরে সরকারের চেয়ে তো শক্তিশালী না সিন্ডিকেটগুলি। সিন্ডিকেট ভাঙার অনেক উপায় আছে। একটু চিন্তা করলে, একটু বুদ্ধিমান লোককে এই কাজটা দিলে তারা পারত। জনগণ এই জিনিসটা সরকার থেকে এই ধরনের কথা তারা আশা করে না যে সিন্ডিকেটরা বেশি শক্তিশালী, আমরা কিছু করতে পারছি না। এই ধরনের কথা যদি হয় তাহলে সরকারকে বলবে তোমরা সরে যাও বাবা, তোমাদের এই ক্ষমতায় থাকার দরকার নাই। তোমরা জনগণের এই কাজটা না করতে পারলে তোমাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সব হত্যার, রাজনৈতিক হত্যার তদন্ত এটা খুব জরুরি, কারণ ভবিষ্যতে যেন না হয় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। আমার বাবার হত্যাতে এখনো সুষ্ঠু তদন্ত হয়নি এবং এই সরকারও কিছু করছে না এ ব্যাপারে। আমাকে অপেক্ষা করতে হবে একটা মানে ভালো মানের একজন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তখন আমরা এটা আশা করতে পারি আমরা বিচার পাবো। বিডিআর হত্যা তো এখনো ঠিকমতো তদন্ত হচ্ছে না। সো এইগুলি তদন্ত না করে আমাদের দেশের এই অমীমাংসিত সব এই সমস্যাগুলি থেকে যাবে। এই
সরকারের কয়েকজনের উপরে আমার কোনো আস্থা নেই, আমি ভবিষ্যতে এটা আশা করতে পারি। আর আওয়ামী লীগের মানুষই আমার বাবাকে হত্যা করেছে, সো আওয়ামী লীগের সময় এটার বিচার সুবিচার পাবো এটা তো আশা করা উচিত ছিল না। বেশিরভাগ লোকই যারা জড়িত ছিল তারা আওয়ামী লীগের ছিল, একজন বিএনপির লোক ছিল জি.কে. ঘোষ বলে, তাছাড়া সবই আওয়ামী লীগের। এমপি জহির, তারপরে ওখানকার মজিদ খান, এরা সব জড়িত ছিল। যারা আসিফ নজরুলের পক্ষে লেখালেখি করছেন, কথা বলছেন, এটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের মাধ্যমে, এবং পরবর্তীতে জঘন্যভাবে আসিফ নজরুলকে সাপোর্ট করতে গিয়ে সাংবাদিক ইলিয়াসকে আক্রমণ করেছে 3 জন ব্যক্তি, একজন শাহেদ আলম, আরেকজন গুলাম মাওলা রনি, আরেকজন ফাহাম আব্দুল সালাম। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা সম্ভবত, আমি যতদূর শুনেছি। আমি ওনাকে খুব একটা চিনি না, ওনার নাম ইদানিং শুনছি, বাট আগে ওনার নাম কখনো শুনিনি। এনিওয়ে, তো এই 3 জন হচ্ছে জঘন্যভাবে ইলিয়াসকে আক্রমণ করেছে। আর বাকি যারা, স্পেশালি আমাদের প্রিয় আল্লামা, প্রিয় মুফাসসির আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী সাহেবের ছেলে শামীম সাঈদী, শামীম ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওনার ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন, লেখাপড়া করেন। উনি মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রে আসেন, আমাকে কল দেন, কথা হয়, দেখাও হয় মাঝে মধ্যে, আবার ব্যস্ততার কারণে অনেক সময় দেখা হয় না। ইভেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যেদিন মেরে ফেলা হচ্ছিল সেদিন উনি যুক্তরাষ্ট্রেই ছিলেন। যখনই কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে এটা শোনার সাথে সাথে তিনি দেশে ব্যাক করেছেন, বাট ততক্ষণে সর্বনাশ যা হবার হয়ে গেছে আর কি। তো উনিও আসিফ নজরুলের পক্ষে একটা স্ট্যাটাস লিখেছেন। আমাদের আরেকজন প্রিয় শায়েখ যিনি লন্ডনে থাকেন, শায়েখ আব্দুস সালাম আজাদি, ভদ্রলোক নিউ ইয়র্কে এসেছিলেন মোনা কনভেনশনের একজন বক্তা হিসাবে। ওনার সাথেও আমার খুব ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। একজন জ্ঞানী ব্যক্তি, ইসলামের অনেক নলেজ মাশাআল্লাহ। উনিও আসিফ নজরুলের পক্ষে স্ট্যাটাস লিখেছেন। এমনি ভাবে অনেকেই লিখেছেন, যেটা আমাকে খুব পীড়া দিয়েছে সত্য কথা বলতে। কি আপনারা যারা আসিফ নজরুল সাহেবের পক্ষে লিখেছেন, আপনাদের পরামর্শ যদি সামারাইজ করি তাহলে পরামর্শটা হলো এই যে আপনারা ডক্টর আসিফ নজরুলকে প্রতিপক্ষ না বানিয়ে বরং এই সরকারকে সাপোর্ট করুন, এই সরকারকে সহযোগিতা করুন। কারণ এই সরকার যদি ফেল করে তাহলে দেশের আরো ক্ষতি হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা। তো মোটা দাগে আমি এই কথাটাই সামনে এনে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা কি আসলে ডক্টর আসিফ নজরুল বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিপক্ষ বানাতে চেয়েছিলাম? আমি যদি স্পেশালি আমার কথা বলি, আপনারা অবশ্য অনেকেই বলবেন যে তোমাকে চেনে কে, তোমাকে গুনে কে। সেটা যারা বলবেন আপনার কাছে রাখেন, আমার কথা না শুনলেও চলবে। আসলে আমি তো সেই রকম কেউ না, ইলিয়াসের মতো না, পিনাকির মতো না, কনক সরার মতো না, তাই না? আমি একজন অখ্যাত মানুষ, আমাকে আসলেই কেউ চিনে না, এটা সত্য। বাট বাংলাদেশের একজন নাগরিক হিসাবে মতামত দেওয়ার রাইট আমার আছে। আপনি আমার মতামত গুনবেন, আমার মতামত শুনবেন, এটা আপ টু ইউ। বাট আমার রাইট আমি উপস্থাপন করব, কে শুনলো কে শুনলো না তাতে আমার কিচ্ছু এসে যায় না। কারণ আমি কারোর চাকরিও করি না, কারোর খাইও না, কারোর পড়িও না। ইভেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশ থেকে এক আনা সহযোগিতা নেইও না, চাইও না, হিসাব ক্লিয়ার। তো পার্সোনালি আমি এই সরকারকে অনেকভাবে সাপোর্ট করেছি লাগাতার 3 মাস, বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি। কেউ সমালোচনা করলে সেই সমালোচনার জবাবও দেওয়ার চেষ্টা করেছি। আপনারা জানেন যে ইলিয়াস ভাই এবং পিনাকিদা অনেক আগে থেকেই শুরু করেছেন, বলতে পারেন যে সরকার গঠনের 2 সপ্তাহ তারা দেখেন নাই, 2 সপ্তাহ পর থেকেই শুরু করেছেন। বাট আমি শুরু করেছি 1 মাস আগে। তখন যখন ইলিয়াস ভাই পিনাকিদা এই সরকারের বিরুদ্ধে কথা বলতেন, তখন বরং তাদের আলোচনার সমালোচনা করেছি। মাসুম ভাইও সমালোচনা করেছেন, বাট মাসুম ভাইয়ের সমালোচনার ধরন ছিল আলাদা, আমার সমালোচনার ধরন ছিল আলাদা। এনিওয়ে, বাট তখন সরকারকে সাপোর্ট করেছে, অনেক ভুল ত্রুটি সরকার করেছে, সাপোর্ট করেছি। এটা ঠিক যে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু উপদেষ্টাদের যোগ্যতা, তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে তারা
উপদেষ্টা হওয়ার যোগ্য কিনা, বা তাদের অতীত কর্মকাণ্ডের কারণে তারা এই জুলাই আগস্টের বিপ্লব ধারণ করে কিনা, এই আদর্শ লালন করে কিনা, এই সমস্ত প্রশ্ন আমরা তুলেছি এবং তাদের পদত্যাগ দাবি করেছি। বাট ওভারঅল আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্যই, সাপোর্ট দেওয়ার জন্যই লাগাতার 3 মাস কথা বলেছিলাম। কিন্তু এখন এই সরকারের বিরুদ্ধে কথা বলছি কেন? আপনারা বলছেন যে আসিফ নজরুলকে প্রতিপক্ষ না বানিয়ে বরং তাকে সাপোর্ট করুন, বা এই সরকারকে সাপোর্ট করুন। আমরা তো প্রতিপক্ষ বানাতে চাইনি, সাপোর্টই করতে চেয়েছিলাম। এখন আপনারা বলছেন তাদেরকে সাপোর্ট করুন। কথা হলো যে খুব ভালো পরামর্শ, কারণ আমাদেরই আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার, তাই না? অবশ্যই এই সরকারকে আমাদের সাপোর্ট করা উচিত। কিন্তু এই সরকার কি কারোর কথা শুনছে? এই সরকার কি কারোর পরামর্শ নিচ্ছে? এই সরকার কি কারোর সাপোর্ট গ্রহণ করছে? করছে না। তো আপনি, ইলিয়াস ভাই এমন একজন সাংবাদিক, তাকে টাকা দিয়ে কিনা যায় না। আমি তার সাথে তো বহুদিন চলেছি, তাকে টাকা দিয়ে কিনা যায় না। তো এখন ইলিয়াস ভাই তো তার লাইভে বলেছে যে যেদিন আপনার আসিফ নজরুলের সাথে তার ফিকশনটা তৈরি হয়, তারপর আসিফ নজরুলের সাথে তার কথা হয়েছে, কিন্তু তারপরেও আসিফ নজরুল কেন ফারুকিয়ার এই যে কি বলে বশিরকে নিয়োগ দিল? এই সরকার প্রশ্নবিদ্ধ হয়েছে ফারুকিয়ার বশিরকে নিয়োগ দেওয়ার পরে। এই সরকার কিন্তু এতটা প্রশ্নবিদ্ধ ছিল না। ইলিয়াস ভাই, পিনাকিদা যতই সমালোচনা করুক, এই সরকার জনগণের আস্থাভাজন ছিল, এই সরকারকে জনগণ ভালোবাসত। কিন্তু ফারুকিয়ার বশিরকে নিয়োগ দেওয়ার পর এই সরকার একেবারে তাদের জনপ্রিয়তা, তাদের জনসমর্থন বলা যায় 50%-এর নিচে নেমে এসেছে। এই কাজটা তারা কেন করলো? এখন আপনারা অনেকে বলেন ভাই এই দুজনকে কে আসিফ নজরুল নিয়োগ দিয়েছে? কে নিয়োগ দিয়েছে সেটাকে আমরা জানি, আমাদেরকে জানানো হয় না কেন? এই যে সরকারটা হলো, এই সরকারে কে প্রধান উপদেষ্টা হবে, কে উপদেষ্টা হবে, এইটা সিলেক্ট করছে কে, সেটা কি আমরা জানি? আমরা জানি না। কথা হলো যে এই সরকারের ভিতরে, এই সরকারের উপদেষ্টা পরিষদে এমন কিছু কিছু বিশেষ বিশেষ ব্যক্তি আছে যাদের সাথে পরামর্শ করেই এই উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়। তাদের একজন আসিফ নজরুল, বলা যায় প্রধান আসিফ নজরুল। বলতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাইন হাত বাম হাত, মূল পরামর্শক। তো আর তারা যে প্রথম আলো ডেইলি স্টারের প্রোডাক্ট, এটা তো সবাই বলতেছে, আমি তো আর বলতেছি না। তো এটা দিবালোকের মতো পরিষ্কার। আমার কথা হলো যে তারা তো মানুষ, তারা ভুল করতে পারে না। তো ধরে নেন ভুল করে ফেলেছে, এই ফারুকিয়া আর বশিরকে নিয়োগ দিয়ে ভুল করে ফেলেছে। তো আমরা তো এত সমালোচনা করলাম, সারা দেশব্যাপী সমালোচিত কিন্তু এই দুজন ব্যক্তি, সারা দেশে সমালোচনা হয়েছে। আমরা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সমালোচনা করি নাই? আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলার পর, সমালোচনা করার পর তো তার পদ একদিনও থাকে নাই, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াতের থেকে 100 গুণ বেশি সমালোচনা শিকার হয়েছে ফারুকিয়ার বশির। কিন্তু তাদের নিয়োগ সঠিক হয়েছে কি ভুল হয়েছে, বাংলাদেশের জনগণ এত সমালোচনা করছে, এই সমালোচনার জবাবও কেউ দেওয়ার প্রয়োজন অনুভব করেনি। এখন আপনারা যারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে আসিফ নজরুলকে প্রতিপক্ষ না বানিয়ে বরং তাকে সাপোর্ট করুন, আমার সাপোর্ট, আমাদের সাপোর্ট, আপনার সাপোর্ট কি আসিফ নজরুল্লাহ গ্রহণ করতেছে? করতেছে না তো। আমাদের পরামর্শ কি তারা নিচ্ছে? আমাদেরকে কেয়ার করছে তারা? আমাদেরকে গুনছে তারা নাকি শুনছে তারা? কিছুই তো শুনতেছে না। তো আপনি সাপোর্ট করবেন, আপনার সাপোর্ট যদি তারা না নেয়, তা আপনার এই মন্তব্যের কোনো মূল্য আছে কি? মূল্য নাই তো। এই ইলিয়াস, এই পিনাকি যা যা বলে আসছে, হচ্ছে কিনা তা হচ্ছে তো। আজকে 4 মাস গত হয়ে গেছে, 4 মাস গত হয়ে গেছে, আমরা অনেক কিছু দেখেছি। আওয়ামী লীগের নেতারা ফুরফুরে মেজাজে আদালতে যায়, ফুরফুরে মেজাজে আদালতে যায়, জামাইয়ের আদরে আদালতে যাচ্ছে, হাতে হাত করাও নেই। আর শিবিরের সভাপতি, সম্ভবত নাটোর জেলার সাবেক সভাপতি, সেদিন আদালতে তাকে তোলা হয়েছে, তার পায়ে ডান্ডা বেরি। বলেন কি পরামর্শ দিবেন এখানে? আপনি কি পরামর্শ দিবেন? আসিফ নজরুলকে আদর করবেন? বিচার বিভাগের দায়িত্ব কার হাতে? আসিফ নজরুলের হাতে। বলেন, বাংলাদেশের জঘন্যতম আসামি, যারা হাজার হাজার মানুষের খুনি, যারা শত শত মানুষের গুমকারী, যারা লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতিবাজ, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, বাংলাদেশের জঘন্যতম ক্রিমিনাল হচ্ছে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের দোসর আমলারা। তারা ফুরফুরে মেজাজে আদালতে যায়, তাদের হাতে হাত করাও থাকে না, তাদের সাথে জামাই আদর করা হয়। আর শিবিরের সভাপতি, যাদের আন্দোলনে, এই আন্দোলনে তো তাদের অবদান আছে না? তার বিরুদ্ধে তো যতগুলো মামলা হয়েছে সব রাজনৈতিক মামলা। তো একটা রাজনৈতিক মামলার আসামি, একজন রাজনৈতিক ছাত্র নেতা, তার পায়ে এখনো কেন ডান্ডা বড়ি?
এই দায় কার? আসিফ নজরুলের না? আসিফ নজরুলের। এখন আপনারা যে বলছেন যে তাকে প্রতিপক্ষ না বানিয়ে তাকে সাপোর্ট করেন, কেয়ার করছে আমার আপনার কথা? সারা দেশে সমালোচিত হয়েছে আওয়ামী লীগ নেতাদের হাতে হাত করা না পড়ানোর কারণে। এত সমালোচনা হওয়ার পরেও শিবির নেতার পায়ে কেন ডান্ডা বেরি? শিবির নেতার পায়ে কেন ডান্ডা বেরি আমাকে বলেন, বলেন। শিবির নেতার পায়ে কেন ডান্ডা বেরি আমাকে বলেন। তো ওই যে বলতেছেন আপনারা যে পরামর্শ দেন, সাপোর্ট করেন, আমার আপনার পরামর্শ তো আর কেয়ার করতেছে না। একেবারে অবিকল শেখ হাসিনার মতো রাষ্ট্র চালাচ্ছে। শেখ হাসিনা তো মাঝে মধ্যে দুই একটা কথা শুনতে, এরা তো তাও শুনতেছে না। আর গুরুত্বপূর্ণ পদে এখন আপনারা অনেকেই বলার চেষ্টা করেন যে ভাই আপনারা তো এই সরকারের একেবারে পিছনে লেগেছেন। এই কথাটা ঠিক না। পুলিশের যিনি আইজি, তাকে নিয়োগ দেওয়ার পর টু শব্দটি করেছে আমরা? করি নাই। কেন করি নাই? যোগ্য লোক, সৎ লোক। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার, তাকে নিয়োগ দেওয়া হলো। আমরা টু শব্দটি করেছি? বাংলাদেশের মানুষ সমালোচনা করেছে? কেন করে নাই? যোগ্য মানুষ, সৎ মানুষ, এই জন্য সমালোচনা করে নাই। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, এই মানুষগুলোকে নিয়োগ দেওয়া হলো। বাংলাদেশের জনগণ টু শব্দটি করেছে? আমরা টু শব্দটি করেছি? না, করি নাই। কেন করি নাই? যোগ্য, সৎ। তারপরে শেষে ডক্টর ইউনূস সাহেবের যিনি হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হলো, তাকে নিয়েও বাংলাদেশের জনগণ সমালোচনা করেছে। কেউ টু শব্দটি করেছে? আমরা করেছি? করি নাই। কেন করি নাই? যোগ্য এবং সৎ লোক, এজন্য করি নাই। তো যারা যোগ্য না, যারা সৎ না, তাদের বিরুদ্ধে তো আমরা কথা বলেছি, এখনো বলছি। আপনি বলেন, এই যে দুদকের যিনি প্রধান দুদকের মহাপরিচালক যাকে নিয়োগ দেওয়া হলো, সে কি ভালো লোক? বলেন, সে কি ভালো লোক? আবার আসিফ নজরুল সাহেবের যিনি পিএস, তিনি প্রধান বিচারপতি খায়রুল হকেরও পিএস ছিলেন, যার কলমের খোঁচায় আমরা 15টি বছর স্বৈরাচারের হাতে জিম্মি ছিলাম। সেই খায়রুল হকের পিএস কিভাবে আইনমন্ত্রীর পিএস হয় আমাকে বলেন? আমাদের আইনমন্ত্রীর পিএস হয়। এই প্রশ্নগুলো আমরা তুলতে পারি না? কিন্তু আমাদের এই প্রশ্নের জবাব আসছে কি? আসে না। এই প্রশ্নগুলো শোনার মানুষ আছে কি? নাই। তো তাহলে কি সাপোর্ট করবো আমরা তাদেরকে? কি সহযোগিতা করবো আমরা তাদেরকে? সেই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের সাথে মিছিল করেছিলেন যে মানুষটি, তিনি হলেন আসিফ নজরুল। এই বইয়ের চরিত্র আবু বকর যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, ব্লেম গেমের শিকার হয়েছেন, আজকে তাকে নিয়েও এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে একটি মহল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বা বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে এই শাহবাগ থানায় আটক রাখা হয়। তাদেরকে ছাড়ানোর জন্য যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে ছিলেন এই আসিফ নজরুল। আরো অনেক শিক্ষক আছেন, তারাও মানুষের পাশে দাঁড়ান, ছাত্রদের পাশে দাঁড়ান। কিন্তু শিবিরে ট্যাগ দিলে সেই শিক্ষকরা ওই ছাত্রের পাশে কখনোই দাঁড়ান না। সাধারণ শিক্ষার্থী নির্যাতন নিপীড়নের শিকার হলে তাদের পাশে দাঁড়ান। এরকম আরো 8 থেকে 10 জন বা 20 জন শিক্ষক আছে, কিন্তু একমাত্র ব্যতিক্রম তিনি হলেন আসিফ নজরুল। যে কারণে অনেকে তাকে নিয়ে, বিশেষ করে তিনি আইন উপদেষ্টা হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আজকে আমাদের আসিফ নজরুল প্রকৃতপক্ষে এই বইয়ের চরিত্র আবু বকর যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, ব্লেম গেমের শিকার হয়েছেন, আজকে তাকে নিয়েও এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে একটি মহল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় শিক্ষক তিনি আজকে আবু বকরের মতো নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার, সাইবার বুলিং এর শিকার। এখানে আমাদের আপা রয়েছে, আমাদের শিক্ষকের সহধর্মিণী। আপনারা দেখেছেন যে তাকে নিয়ে কিভাবে আমাদের স্যার এবং আমাদের ম্যাম তাকে নিয়ে কিভাবে ফেসবুকে, ইউটিউবে লেখালেখি হচ্ছে। আমি স্যার নিষেধ করছি, তারপরে বলছি যে এরকম একজন মানুষ যাকে আপনারা সকলে জানেন, কাছ থেকে যারা দেখেছেন, আমাদের প্রিয় মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নির্যাতন নিপীড়ন, প্রত্যেকটা অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন এই আসিফ নজরুল। আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং এতটুকু বলতে চাই, তিনি আজকে যে দায়িত্বে আছেন এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের, অত্যন্ত সৌভাগ্যের। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আসিফ নজরুলকে নিয়ে কি বলার রয়েছে আপনাদের। সম্মানিত বন্ধুগণ, আসিফ নজরুল আসলেই কি ভারতীয় এজেন্টে বাস্তবায়নে কাজ করছে, নাকি আসিফ নজরুলের ওপরে মিথ্যা অপতথ্য
ছড়ানো হচ্ছে, মিথ্যা ট্যাগ লাগানো হচ্ছে। আসিফ নজরুলের বিরুদ্ধে কি সাংবাদিক ইলিয়াস তাহলে ষড়যন্ত্র করছে, নাকি সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনগুলো সত্য মনে করছেন আপনারা? অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটি কমেন্টে জানাবেন। সম্মানিত বন্ধুগণ, আসিফ নজরুল আসলেই কি ভারতীয় এজেন্টে বাস্তবায়নে কাজ করছে, নাকি আসিফ নজরুলের ওপরে মিথ্যা অপতথ্য ছড়ানো হচ্ছে, মিথ্যা ট্যাগ লাগানো হচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি বেশি কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।